এই প্রতিবেদনটা করার মূল লক্ষ্য হচ্ছে আমাদের দেশ বাংলাদেশ এবং নিম্ন আয়ের যে দেশগুলো রয়েছে তাদের অর্থনীতি কোন দিকে মোড় নিতে চলেছে তার একটা বর্ণনা এখানে আনার চেষ্টা করেছি। এবং ব্যক্তিগতভাবে আমি যে অবজারভেশন করেছি বা আমি যেগুলো সম্মুখীন হয়েছি একজন যুবক হিসেবে যখন ইউনিভার্সিটিতে পড়ালেখা শেষ করেছি, তারপরে চাকরি করা এবং অন্যান্য ফ্যামিলি ম্যাটার্স যেগুলো থাকে সেই জিনিসগুলো এটার মধ্যে একটা সামঞ্জস্য করে একটা প্রতিবেদন করার জন্য উন্নতির এই প্রচেষ্টা। কিছুদিন আগে আপনারা দেখতে পারবেন যে আমাদের সরকার বাংলাদেশ সরকার যে সমস্ত গভর্নমেন্ট ব্যাংক আছে তার মধ্যে অনেকগুলো ব্যাংক আছে রেড জোনে এবং কিছু কিছু আছে ভিন্ন ভিন্ন জিনিস। আপনারা হয়তো এই নিউজ পেপারটা দেখে বুঝতে পারছেন। এটা লিঙ্ক আমি পরবর্তী ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দেবো সেটা। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে বিষয়গুলো ঘটছে এটা কেন হচ্ছে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই এর কিছু বর্ণনা দিয়ে গেছেন, যেটা হয়তো আপনি আপনার কোনো ইসলামিক বক্তার কাছে গিয়ে বা জ্ঞানী স্কলারের কাছ থেকে জেনে নিতে পারেন। আমি মোটামুটি রেফারেন্স সহকারে দিয়ে চেষ্টা করব। এখানে অনেক কিছু ভিডিও লিঙ্ক করেছে এবং এই লিঙ্কটার পর আমি অ্যাটাচ করব। এখন মূলত আমার লক্ষ্যটা হচ্ছে এটা যে যখন একটা মুসলিম দেশ পতনের দিকে যায় তার কী কী লক্ষণ দেখা যায় যে আমার দেশটা ভেঙে যেতে পারছে। মধ্যপ্রাচ্যের দিকে তাকান এবং আফ্রিকান দেশগুলোর দিকে তাকান। উন্নত দেশগুলো বলতে আমরা বুঝি আমেরিকা, চায়না, জাপান, ইউরোপিয়ান ইউনিয়ন, রাশিয়া, এরাই তো মানে দেশের মধ্যে টপ ইকোনমিক পজিশন হোল্ড করে থাকে। এখন আপনার কাছে কি মনে হয় না যে একটা উন্নত দেশের পরিষেবা যেমন ধরে নিচ্ছি নিউ ইয়র্ক, আমেরিকার কথা বলছি, যা তারা অর্থনৈতিক দিক থেকে কোনো টফ এবং বলা যায় যে বর্তমান ট্রেড যাই হয় না কেন সেটা আমেরিকা কোনো না কোনো তার সাথে সংশ্লিষ্টতা রয়েছে। তারা একটা ওপেন মার্কেট করেছে যেখানে বাইরে থেকে মানুষ এসে সেখানে ভিড় জমায় এবং আলটিমেটলি তাদের হাতেই অর্থের একটা অংশ যাবে। এগুলো কীভাবে হচ্ছে না হচ্ছে সেটা পরবর্তী বিষয়। এখন আমরা একটা জিনিস দেখে নিই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন। যে একজন সাহাবী থেকে বলেছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইরাক তার দিরহাম ও কাফিজ বন্ধ রাখবে। সিরিয়া তার মাটি, তার সিরিয়ার ক্ষেত্রেও কী হবে, তার অর্থটা আর কী করে রাখতে পারবে না, টিকে রাখতে পারবে না। আর মিশরের কথা বলা হচ্ছে। এরপরে হচ্ছে আপনি যেখান থেকে শুরু করেছিলেন সেখানে ফিরে যাবেন। এখানে বারবার উল্লেখ করে বলা হচ্ছে এই অংশটা যে এর ব্যাখ্যাটা কি আপনারা হাদিসের ব্যাখ্যাটা না হয় হাদিস মুহাদ্দিসের কাছে যে জিজ্ঞাসা করবেন। আমি যেটা দেখতে পাচ্ছি যে 1950 সালের পর থেকে 1950 সালের পর থেকে এই 2024 সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যে ইরাক, সিরিয়া, প্যালেস্টাইন এই দেশগুলোকে কী করা হয়েছে, টার্গেট করা হয়েছে যুদ্ধ বিগ্রহের জন্য। এবং তারা কিন্তু ওই সময়ের মধ্যে পৃথিবীর সব থেকে বলা যায় যে সমৃদ্ধশালী নগরী ছিল তারা। কিন্তু আজকে তাদের অবস্থা কী হয়েছিল সেটা একটু ভাবতে হবে। এবং আমরা আরও একটা জিনিস প্রেডিক্ট করবো যে সৌদি আরব বা আরব রাষ্ট্রগুলোর পরিণতি কী হতে পারে। এখন আমাদের দেশের কথা যদি বলি যে আমাদের দেশে 9টা ব্যাংক রেড জোনে আছে, এটা কেন হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে অর্থনীতিটাকে শুষে খাওয়ার জন্য ব্যাংকিং ব্যবস্থা রাখে, বিশেষ করে যেটা ওয়েস্টার্ন পলিসি অনুসারে চলে। যদিও আমাদের দেশের নামে ইসলামিক ব্যাংক থাকে, এগুলো এটা শুধু নামে মাত্র একটা ব্যাংক, কিন্তু কখনোই শরিয়া ভিত্তিকভাবে আদৌ ব্যাংকগুলো কার্যক্রম পালন করে না। কয়েকটা জিনিসের মধ্যে ব্যাংকিং ব্যবস্থা এবং আরেকটা হচ্ছে টেকনোলজি বা আইটি সেক্টর পরিষেবা। দেখেন আমাদের দেশের কিন্তু কোনো কম্পিউটার হার্ডওয়্যার প্রডিউসার নেই। আমাদের দেশে ইঞ্জিনিয়ার থাকলেও তারা বাইরে যে চাকরি করবে, হার্ডওয়্যার প্রডিউসিং কোনো কোম্পানিতে চাকরি করতে হবে। এখন বাকি থাকলো সফটওয়্যার বিষয়ে কোনো আলোচনা করা। আমার দেশে কি সফটওয়্যার ফার্মের কমতি আছে কিনা? আমি মোটামুটি বলবো যে বর্তমানে আধুনিক বিশ্বের কথা তুলনা করে আমাদের দেশের সফটওয়্যার ফার্ম যথেষ্ট জনপ্রিয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই সফটওয়্যার ফার্ম আপনাদের জন্য কোনো কল্যাণ আনছে না অভিশাপ দিচ্ছে, সেটা হচ্ছে একটা বিষয়। ধরে নেন যখন একটা দেশের টার্গেট করতে হবে যে এই দেশের ব্যবস্থাকে নষ্ট করে দিতে হবে, তখন কি করতে হবে? তার অর্থনীতি, তার যুব সমাজ, এই অংশটাকে ভেঙে দিতে হবে। যেটা দেখেন কি হয়, সিরিয়া, ইরাক এরা যখন পশ্চিমা বিশ্বের সাথে নিজেদের জীবনযাপন
ম্যাচ করাতে গেছে তখনই এই বিফলটা হয়েছে। প্রথমত অর্থনীতি ব্যাংকিংয়ের মাধ্যমে শুষে নেওয়া হয়েছে, হয়তো ক্ষমতাশীল যারা থাকে তাদেরকে টাকা দেওয়া হয় বা কোনোভাবে হাত করা হয়, তাদের দেশ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে খনিজ হতে পারে সেটা আরব রাষ্ট্রের খনিজ সম্পদ অথবা আফ্রিকান খনিজ সম্পদ। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আইটি সেক্টর। আপনার দেশে চিন্তা করেন, আপনার দেশে ধরে নিচ্ছি সারা দেশে 2000টি সিট আছে সিএসির জন্য বা ইঞ্জিনিয়ারিং পদের জন্য সমস্ত সরকারি হিসেবে, এবং বেসরকারিতে ধরতে গেলেও ধরুন যে প্রতি বছর 600 জন করে স্টুডেন্ট আইটি খাতে থাকে। আর এখন দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট বিভিন্ন নিয়ম অনুসারে যে দেশের কলেজ বা বিভিন্ন জায়গায় মাল্টিমিডিয়া প্রজেক্টর এই জিনিসগুলোর ব্যবহার করতে হয়। আমি কথা বলছি না যে এই টেকনোলজিটা আমাদের প্রয়োজন নেই না, এরকমটা বলছি না। আমার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা আমাদের দেশের সামর্থ্য চিন্তা করার পর কতটুকু অ্যাপ্লাই করা যায়, কতটুকু জায়গা, সেটা হচ্ছে আমার মাথায় রাখতে হবে। যেমন আমাদের সাথে যদি একটা দৌড় প্রতিযোগী হয়, দৌড় প্রতিযোগিতায় 10 জন যদি প্রতিযোগী থাকে তার মধ্যে 3 জন কেবল পুরস্কার প্রাপ্ত হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড। এইখানে যেটা বোঝার জন্য যে ওয়েস্টার্ন পলিসিটা এরকম যে আপনার যুবককে সবসময় দৌড়ের উপর রাখতে হচ্ছে তাদের পিছনে। এর মধ্যে যারা ভালো আসবে, হয়তো আপনার দেশে 10 লাখ স্টুডেন্ট আছে, 10 লাখ থেকে হয়তো তারা থেকে 100 জনকে নিয়ে নেবে, কিন্তু বাকি 100 জনের ভিতরে যদি আবার যদি চিন্তা করি 100 জনকে সিলেক্ট করা হলো, পুরো দেশ থেকে 100 জন পরীক্ষা দিতে আসলো, তারা 10 জনকে নিয়ে নেবে এবং বাকি 90 জনকে সার্টাই করে দেবে। এটাই হচ্ছে পরীক্ষা দিলে যে কম্পিটিশন হয় সেটার ফলাফল। আমাদের দেশে এখন বর্তমানে ইঞ্জিনিয়ারের কোনো অভাব নেই, কারণ সবাই মূলত তরুণ প্রজন্ম এই অনলাইন প্ল্যাটফর্মের ভিতরে মগ্ন আছে। কেউ গেম খেলি হোক, কেউ সফটওয়্যারের কাজ করি, ওয়েব অ্যাপ্লিকেশন অথবা অ্যান্ড্রয়েড সফটওয়্যার হতে পারে, এছাড়া অন্যান্য অনলাইন ট্রেডিং এক্সপার্ট হতে পারে। যেটাই করি না সেটা আমাদের পুরোটাই এটা আইটি নির্ভর হয়ে গিয়েছে। এখন কোনো কারণে যদি এই আইটি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, ওই ধরনের উচ্চ পদস্থ কর্মকর্তা কর্তৃক অথবা আমেরিকা যদি কোনোভাবে সার্ভিসটা কোনো বন্ধ করে, তাহলে দেশের মধ্যে কী পরিস্থিতি সৃষ্টি হবে। আর একটা প্রশ্ন হচ্ছে যে না, আমরা সার্ভিস নিচ্ছি, সার্ভিস অন রাখছি, এটা নিতে কী হবে? আপনার এই যে ব্যাংকের এই দশা দেখতে পাচ্ছেন যে যদি দেশের অর্থনীতি ভেঙে যায়, তখন আপনি বলেন যে এই আইটি ফার্ম আমাদের জন্য কতটা কল্যাণ দেবে। আমাদের দেশের কৃষির অবস্থা কেমন, আমাদের আইটি খাতের ব্যয় কেমন, এবং আমাদের দেখা যাচ্ছে এখন হাজার হাজার ইঞ্জিনিয়ার বা বেকার যুবক করে আছে। যদি এই বেকার তরুণ প্রজন্ম কর্মের সংস্থান না পায়, তাহলে তাদের কী অবস্থা হবে? তারা তাদের ফ্যামিলিকে কীভাবে মেনটেন করবে? আর যদি অর্থনৈতিকভাবে ধসে যেতে থাকে, আমাদের অবস্থা ঠিক গাজা বা সিরিয়া এর মধ্যে হবে। এবং এই মুহূর্তে ওই অঞ্চলে রেড জোনে আছে ইজিপ্ট, মানে মিশর। এর পরবর্তী টার্গেট হবে পশ্চিমা, এবং ইসরায়েলের পরবর্তী টার্গেট হবে মিশর। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দিকে লক্ষ্য করুন, ইরাকের দিরহাম অর্থাৎ ইরাকের কারেন্সি ডিনাইড হবে। এই ইরাকের অর্থনৈতিক ব্যবস্থা অনেক আগে শেষ হয়ে গেছে, সিরিয়ার অবস্থাও শেষ হয়ে গিয়েছে। এখন মাত্র এক পাশের অংশ বাদ থাকবে, সেটা হচ্ছে মিশর। মিশর যদিও এই অবস্থায় আছে, আমরা জানি না যে মিশর কতক্ষণ টিকবে ইসরায়েল বা প্রতিবেশী রাষ্ট্রগুলো, এবং অন্যান্য যে মুসলিম দেশগুলো আছে তাদের পরিণতি কী হতে পারে সেটা কি কখনো আপনারা চিন্তা করে দেখছেন? যে আপনার তরুণ প্রজন্ম নিজের বানানো নিজের যে সফটওয়্যার সেবা পরিষেবা হতে পারে অথবা যেটাই নিয়ে না করেন, আমাদের থেকে শ্রেষ্ঠ অংশগুলো তারা নিয়ে যাচ্ছে, দেশের ভিতর থেকে কোটি কোটি টাকা তারা নিয়ে যাচ্ছে অন্যান্য বাইরের দেশের বিজনেস ইন্ডাস্ট্রিজ, এবং এই দেশের অর্থনীতিকে চুষে খেতে হচ্ছে। তারপর সে যখন তার অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে গেল, তার তরুণদেরকে টার্গেট করা গেল, তখন তাদের উপরে সামরিক অভিযান চালানো হবে। হয় এদেরকে বলবে যে এরা আমাদের দেশ আমাদের জন্য হুমকি, সেখানে যেটা প্যালেস্টাইনে হয়েছে, সিরিয়া ইরাক বিভিন্ন কারণে যুদ্ধবিগ্রহ ঘটেছে। এখন আপনার দেশের অর্থনীতিবিদ এবং আপনার দেশের যতগুলো উচ্চপদস্থ কর্মকর্তা আছেন তাদের কাছে একটু যান এবং জিজ্ঞাসা করেন যে আমাদের দেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। কারণ এটাও শুনেছি যে বাংলাদেশের সাথে পার্শ্ববর্তী ভারত এই উপমহাদেশে একটা যুদ্ধের সূচনা হতে পারে। আমার দেশের অর্থনীতি যখন ভেঙে যাচ্ছে, তখন তো আমাদেরকে চিন্তা করতে হচ্ছে যে আমাদের কী অবস্থা হতে পারে। আমরা যদি এখন আমাদের দেশের পরিস্থিতিকে পরিবর্তন করতে না পারি, তাহলে আমাদেরকেও প্যালেস্টাইনের মতো মার খেতে খেতে মারা যেতে হবে। এটাই স্বাভাবিক। এখন দেয়ালে পিঠ থেকে গেলে আপনার বোঝা উচিত যে আমাদের কিছু করা উচিত। বিশেষ করে যারা অনলাইনে আছেন, তারা হচ্ছে দেশের সব থেকে মেধাবী ছাত্র হন, আপনারা ইঞ্জিনিয়ার যারা থাকেন, আমি তাদেরকে বলতেছি। এছাড়া
আরও বিভিন্ন পেশাজীবী আছেন যারা অনেক উচ্চ দিক নিয়ে পড়ালেখা করেন। অনেক আপনাদের এখন ভাবা উচিত, যদি আজকে কোনো কারণে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে যুদ্ধ ঘটে বা আমরা কোনো কারণে যদি একটা যুদ্ধবিগ্রহ সিচুয়েশনে পড়ে যায়, আমাদের এই ইঞ্জিনিয়ার্স অথবা সাধারণ মানুষে কী করবে? মানে আজকে আমি অনলাইনে দেখছি যে গাজায় প্যালেস্টাইনে যেখানে মানুষজনকে একের পর এক বোমা হামলা করা হচ্ছে এবং তাদের থেকে মিনগুলো কেড়ে নেওয়া হচ্ছে। আপনি আপনার ওই জিনিসটা যদি আপনার বাংলাদেশে ঘটে তাহলে আপনি কী করবেন? তাদের মতো আপনাদেরকে হাত পা উঠে বসে থাকতে হবে। এবং অলরেডি দেখেন সেই পরিস্থিতি কিন্তু হয়ে গেছে। ইরাক শেষ, সিরিয়া শেষ, এখন পতন হচ্ছে মিশর। আর আমাদের দেশের সাথে মিশরের সম্পর্ক রয়েছে, কারণ আরব দেশগুলো এখনো পর্যন্ত এই যে এখানে আমি স্ক্রিনে মানচিত্র দেখি, এখানে তারা সিরিয়াকে দখল করেছে, ইরাককে দখল করেছে। এখন এই পাশের অংশ থেকে ইজিপ্ট যদি ফল করে, পরবর্তী তার গিয়ে স্পষ্টত দেখবেন যে সৌদি আরবিয়া অর্থাৎ আরব ভূখণ্ড হবে। আফ্রিকার এই দেশগুলো কিন্তু চরম আর্থিক সমস্যায় আছে। এটার কোনো না কোনো কারণ হচ্ছে ওয়েস্টার্ন পলিসি, এবং ভারতীয় উপমহাদেশের জনশক্তি থাকলেও তাদের প্রযুক্তিগত কিন্তু কোনো তেমন অগ্রগতি নেই। কারণ হার্ডওয়্যার বলেন, যেটা বলেন সেটা পশ্চিমা গোষ্ঠী অথবা ধনী রাষ্ট্রের হাতে জিম্মি। এই অবস্থায় আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যারা বাইরে থেকে প্ররোচনা দিক অথবা বাইরে থেকে ইনভলভ করার চেষ্টা করছে দেশের ভিতরে পরিস্থিতিকে নিয়ে, আপনি কিন্তু অনলাইনে খবর দেখেন বা যাই দেখেন, সেটা তারা যদি এভাবে দেশের ভিতরে হস্তক্ষেপ করতে থাকে তাহলে বুঝতে হবে যে আমার দেশও এইরকম আরব কান্ট্রির মতো অবস্থায় পতিত হবে। আমার কথা হচ্ছে এরকম যে আপনাদের যার যার অবস্থান থেকে চেষ্টা করেন যতটুকু পারেন, যেটা সে অর্থনৈতিক ব্যবস্থাকে ভালো করার জন্য, যে যত হয়তো কোনো অর্থনীতিবিদ এই বিষয়টা দেখবেন, দেশের অর্থনৈতিক ডিরেকশন এবং পলিটিক্যাল ডিরেকশন আপনাদের আরও বেশি কঠোর হওয়া উচিত। কারণ যদি কোনো কারণে কোনো ওয়ার সিচুয়েশন তৈরি হয়, আমাদের দেশের লোকজনকে আমরা বাঁচাতে পারবো না। আমাদেরকে এরকম চুপচাপ করে হয়তো সরে যেতে হবে, হয় মেরে ফেলা হবে অথবা জীবন নিয়ে পালাতে হবে। এই ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের অর্থ বাজেট কী হওয়া উচিত? আমাদের কি টেকনোলজি নির্ভর বাজেট করা উচিত, অথবা সামরিক খাত, অথবা কৃষিভিত্তিক? এটা আমার মনে হয় যে আইটি সেক্টরের থেকে আমাদের অন্যান্য অর্থনীতি এবং কৃষিক্ষেত্রে বাঁচানোর জন্য বেশি জরুরি, এবং সামরিক অংশ। কারণ আইটি ক্ষেত্রে তো কয়জন সফলতা পাবে? মানে যারা ইঞ্জিনিয়ার্স আছেন, আপনি একটা দেশে কতগুলো ইঞ্জিনিয়ার ব্যবহার করবেন? আপনার দেশের পদ কত, চাকরির পদ কয়টি? আর দেশে এত ব্যাপক খালি ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে। কারণ এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা টাকা পয়সা তোলার খাত, যে আপনাকে এখানে আসতে হবে, আপনার টাকা পয়সা দিবেন, ইউনিভার্সিটিগুলো আপনার টাকা পয়সা খাবে, আপনাকে একদিন শেষে একটা সার্টিফিকেট দেবে। কিন্তু সার্টিফিকেট পাওয়ার পরেও আপনি দেখবেন যে আপনি কোথাও চাকরি পাচ্ছেন না, যেটা বর্তমান বাংলাদেশের শ্রমবাজারে একটা বড় একটা সমস্যা। যদিও বলবেন ইন্টারনেটে অনেক কাজ পাওয়া যায়, প্রশ্নটা হচ্ছে যারা কোনো কর্পোরেট জব করে না, অর্থাৎ কোনো প্রতিষ্ঠান, বাইরের কোনো ফার্ম বা ব্যক্তিগত কোনো ফার্মে চাকরি করে না, তারা কোথায় যেয়ে চাকরি করতেছে, বা তারা তাদের অর্থনৈতিক সমস্যা কীভাবে সলিউশন করতেছে। যারা আর ধরে নিচ্ছি যে সফটওয়্যার সেবা হতে পারে, যে ধরনের আইটি সেবা আছে সেটা আপনি দিচ্ছেন, কিন্তু এই সেবাটা কাকে দিচ্ছেন? সফটওয়্যার যে সেবাটা দিচ্ছেন সেটা বাইরের থ্রুতে আসছে। আপনি বাইরের দেশকে আপনার মেধা, আপনার শ্রম দিচ্ছেন, সে বিনিময়ে আপনাকে কিছু টাকা দিচ্ছে। আমি ধরে নিলাম আপনার বেতন 1 লক্ষ টাকাই দিচ্ছে আমেরিকা, ধরেন আমি একটা প্রতিষ্ঠান আপনি 1 লক্ষ টাকা দিচ্ছে, কিন্তু আপনি যে কাজটা করে দিচ্ছেন তাকে পরবর্তীতে ওই কাজের ফলাফল আপনার দেশের উপরে বা মধ্যপ্রাচ্যের ধরনের দরিদ্র দেশের উপরে যাচ্ছে। এভাবে দেখেন আফ্রিকার দেশগুলোও আফ্রিকার অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে গিয়েছে। এখানে মুসলিমদের বিভিন্ন, যেমন টার্কি, সিরিয়া, ইরাক, এই অঞ্চলটা বছর পর বছর যুদ্ধ বিগ্রহ হয়ে গেছে। কেন সবাই এই অঞ্চলটাকে দখল করে রাখার চেষ্টা করতেছে? আমার প্রশ্নটা হচ্ছে, এই অঞ্চলটা এমন একটা অঞ্চল যে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করতে পারবে, সে পুরো বিশ্বটাই শাসন করবে। অনেকটা এরকম এখানকার যোগাযোগ ব্যবস্থা হতে পারে, ট্রান্সপোর্টেশন হতে পারে ইত্যাদি। এখন সৌদি আরবে যারা প্রশাসক দেখা গেছে, বর্তমান যিনি সৌদি গভর্নমেন্ট যে যুবরাজ আছেন এবং তার সহকর্মীরা বা অন্যান্য দেশ যারা আছেন, তারা এখনও বুঝতে পারতেছে না তাদের জন্য কতটা ভয়াবহ দিন আসতে পারে। কারণ কোনোভাবে সিরিয়া ফল করেছে, ইরাক ফল করেছে, এখন ইজিপ্ট ফল করার পরে কি হবে? মানে ইসরায়েলের একটা লক্ষ্য আছে, তারা তাদের কিংডম অফ হেভেন বা তাদের একটা ধর্মীয় লক্ষ্য থাকে, সেই জিনিসটা বাস্তবায়ন করতে চায় এবং তারা পুরো সমাজ ব্যবস্থার উপরে আয়ত্ত আনতে চায়।
যদি এই 3টি রাষ্ট্র ফল করে তাহলে কোনোভাবেই আমরা বাকি মুসলিম কান্ট্রিকে টিকিয়ে রাখতে পারবো না। আপনি চিন্তা করেন আর কি আছে এদিকে, যদি মুসলিম অংশ বলি এদিকে থাকলে আফগানিস্তান, পাকিস্তান, ইরান, আমরা এর পাশে বাংলাদেশের মানুষ, কিন্তু আমরা কিন্তু একা পড়ে গিয়েছি। আমাদের পাশে বিভিন্ন অমুসলিম কান্ট্রি আছে এবং বিভিন্ন দেশের মুসলিমদের অবস্থা কেমন আছে সেটা আপনারা নিজেরাই হয়তো ভালোভাবে দেখতে পারবেন। আমি যেটা বোঝাতে চেষ্টা করছি, বর্তমান যে অর্থনীতি ব্যবস্থাটা হয়েছে তাটা বড় বড় দেশগুলো আপনাদের দেশ থেকে অর্থটার পরিষেবাটা নিয়ে আপনাকে শুষে খাওয়ার জন্য, কারণ তারা কখনোই একবারে আপনাকে সৌদি আরবে গিয়ে আক্রমণ করবে না, একবারে খেতে না পড়লে ভেঙে ভেঙে খাবে। জিনিসটা হচ্ছে এই, প্রথমে একটা দেশকে টার্গেট করবে, তার প্রতিবেশীকে শেষ করবে, তারপর আস্তে আস্তে প্রত্যেকটা চেইন। আজকে আপনি চুপচাপ থাকলে আপনার অবস্থা একই হবে। সেজন্য আপনার উচিত যে ন্যায্য মূল্যে একটা, যেমন শ্রম বিক্রি করা হয় তখন একটা ন্যায্য মূল্য হিসাবে করতে হবে, এবং ওয়ার্ল্ড কারেন্সি যেটা হয় যে ইউএসএ $1 আমার দেশের 100 টাকার সময়, আপনি এটাও চিন্তা করতে পারেন যে এটাও একটা ট্রিক্স। কারণ আপনার কারেন্সি কখনোই তাদের সিস্টেম থেকে বের আসতে পারবে না। আপনার কারেন্সি সবসময় তাদের থেকে ডাউন থাকবে অথবা মার্কেট ফল করবে, কারণ তারা সবসময় আপনার উপরে অবস্থান করছে। ব্যাংকিং ব্যবস্থার কোম্পানিগুলো বড় বড় ফার্মের আন্ডারে থাকবে। কৃষক উৎপাদন করবে, কৃষক সেই ধান তার যে পরিশ্রম হবে সে আপনার অর্থ ফসল দুটাই নষ্ট, সে হারাবে এবং পুরো দেশের ব্যবস্থা এভাবে ভেঙে দেওয়া যাবে। তো আমাদের দেশে সেরকম হচ্ছে। আমাদের দেশের আশা করি যে প্রশাসনিক কর্মকর্তাগণ এবং যারা জনসাধারণ তারা অন্তত এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করবে যে আমাদের দেশ কি ফেস করতে চলেছে সামনে।